স্বাধীনতা পেয়েছিলাম। সেই মুক্তিযুদ্ধের স্বাধীনতায় আমার বাবা, আমার দুই মামা যুদ্ধে শহীদ হয়েছিলেন, আমার এক মামা যুদ্ধে পঙ্গু হয়েছিলেন। সর্বোপরি এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 24-এও আমরা আন্দোলন সংগ্রাম আমার গোটা পরিবারটা করেছে। আমরা এই 24-এর যে স্পিরিট সেটাকে ধারণ করি। দুর্ভাগ্য হচ্ছে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যতগুলো সরকার যতবার যেভাবে এসেছে তারা কেউ মুক্তিযোদ্ধা কিংবা দেশের শহীদদের কথা বিবেচনা করে তাদের প্রতি ন্যায় বিচার করেননি। তারা ওয়াদা করেন, তারা বলেন যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আমরা তাদের অধিকার বাস্তবায়ন করব, বাস্তবে তারা করেন না। তার প্রমাণ আজকে আপনাদের সামনে কাফনের কাপড় নিয়ে দাঁড়িয়ে ৭১-এর মুক্তিযোদ্ধা পরিবারের, শহীদ পরিবারের সদস্য আমি আলহাজ আব্দুর রহিম উপস্থিত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমার মতো লক্ষ কোটি বাংলার অনেক মুক্তিযোদ্ধা পরিবার, অনেক শহীদ পরিবাররা এখনও কাঁদছে, তাদের ন্যায্য অধিকারগুলো তারা পাচ্ছে না। আমার চাওয়াটা একটু ভিন্ন, সেটা হচ্ছে আমার নিজের বাপদাদার সম্পদ স্বাধীনতার পর এই সরকাররা যারা ক্ষমতায় ছিলেন ৫৩ বছরে তারা সবাই মিলেমিশে অবৈধভাবে জবরদখল করে রেখেছে। সম্পদটা কোথায়? বিজয় সরণি প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে আধা কিলোমিটার দূরে মেইন রোডের মধ্যে কলমিলতা বাজার, এখানে সংসদ ভবন আধা কিলোমিটার দূরে। এত বড় বড় নেতারা ৫৩ বছর ধরে রাষ্ট্রের ক্ষমতা ছিলেন, কিন্তু এই শহীদ পরিবারের কান্না তারা কিন্তু শুনতে পায় না। আমার বিধবা মা এই সম্পদ থেকে তাদের যে অধিকার সেটা না পেয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমার বড় ভাই চলে গেছে। আজকে আমি কাফনের কাপড় পরে আপনাদের সামনে, জাতির সামনে দাঁড়িয়ে বলছি, আমিও বয়স হয়ে গেছে প্রায় ৭০-এর মতো, আমিও হয়তো চলে যাব। আমাদের এই দাবি আদায় না করে আমরা কবরও যেতে চাই না। তাই আমরা বলতে চাই এই সরকারকে, আপনি ভালো করে জানেন শহীদ পরিবারের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সবগুলো আদালত আমাদেরকে 2 মাসের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন। বছরের পর বছর হয়ে গেল, সেই 2 মাস আর সরকারের শেষ হয় না। তারা যথেষ্ট কাজ করেন, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এতে গেল আমার শহীদ পরিবারের কথা। এরকম যারা শহীদদের জন্য যারা স্বপ্ন দেখিয়েছিলেন যে সকল নেতারা, তারা তো জীবন দিয়ে শহীদ হয়ে গেছেন। তাদের পরিবারগুলো কেমন আছে? ভালো নেই। তাদেরকে নিয়ে কোনো লেখালেখি নেই, তাদেরকে নিয়ে কেউ কথা বলে না। আর যদি বলে থাকে সেটা রাজনৈতিক কারণে বলে। তাই আমি রাজনৈতিক নেতৃত্ব যারা ক্ষমতায় ছিলেন এবং যারা আগামীতে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখেন তাদেরকে পরিষ্কার একটা মেসেজ দিতে চাই। 24 আমাদেরকে অনেক কিছু ইন্ডিকেটর দেয়। 24-এর আন্দোলন থেকে আমাদের জানা উচিত, শেখা উচিত, বড় বড় দল হলেই আপনারা রাষ্ট্রের নিয়ন্ত্রণ রাখতে পারবেন না, যেমন হাসিনা পারে নাই। কাজে আপনাদেরকে মানবিক হইতে হবে, আপনাদেরকে মুক্তিযুদ্ধের চেতনাকে প্রকৃত অর্থে ধারণ করতে হবে, শহীদদের স্বপ্নগুলোকে আপনাদের ধারণ করতে হবে। তাই আমরা আজকে শহীদ মিনারে এসেছি। আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমরা আপনাদের এই শহীদ হওয়ার পিছনে যে কষ্ট, যে ত্যাগ আপনারা করেছেন, সেই দেশ আমরা করতে পারিনি। এদেশে কুলাঙ্গাররা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে থাকে এবং আমলাতান্ত্রিক জটিলতা করে। তারা নীল চশমা দিয়ে দেশটাকে দেখে। তারা আমাদের বস্তিবাসীকে শান্তিতে থাকতে দেয়নি। বস্তিবাসী কেন হয়, কেন ঢাকায় বস্তিবাসী হয়, সেটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। সেই গবেষণায় একেবারে সরল কথায় বলা যায়, তারা কিন্তু দেশ গ্রামে এই সরকারের নানান রকম অব্যবস্থাপনার কারণে এই সরকারদের দ্বারা নির্যাতিত হয়ে, তার দলীয় কর্মীদের দ্বারা নির্যাতিত হয়ে, এমনকি নদী ভাঙনের কারণে আরও হাজারো অনেক কারণ আছে। সেই কারণগুলোর কারণে তারা বাধ্য হয়ে তাদের পরিবারকে নিয়ে বাঁচার জন্য শেষ সম্বল হিসাবে ঢাকাতে আসে, চিটাগংয়ে যায়, খুলনায় যায়, বিভিন্ন শহরে গিয়ে তারা মানবতার জীবন যাপন করে। তাদের বিরুদ্ধে কত অভিযোগ, তাদেরকে বলা হয় তারা সন্ত্রাসী, তাদেরকে বলা হয় তারা মাদক ইত্যাদি ইত্যাদি অপহেলা তো আছেই। তাদের কি মা বোন নাই, তাদের ছেলে মেয়ে নাই? আপনাদের আছে, তাদের নাই? তাদের কি ভালোবাসা নাই, স্বপ্ন নাই? আপনারা তাদেরকে অপবাদের পর অপবাদ, পুলিশি নির্যাতন তো বস্তিতে চলতেই থাকে, একের পর এক চাঁদাবাজি চলতেই থাকে। এগুলা আমাদের সাংবাদিক ভাইদেরকে তুলে ধরতে হবে। আর বস্তিবাসী
তারা তো বস্তিতে থাকার কথা নয়। তাদের জন্য তো সমস্যার সমাধান এই শহীদ পরিবার হিসেবে আমি আব্দুর রহিম করেছি 27 বছর আগে। বাংলাদেশের সমস্ত বস্তিবাসীর দায়িত্ব আমি নিতে পারি। সরকারের একটা টাকা লাগবে না। আমার বাপদাদা যে টাকা রেখে গেছে আর আমার যে টাকা সরকারের কাছে পাওনা আছি, আমি বাংলাদেশে একটা মডেল প্রজেক্ট বানিয়েছি, সেটা হলো ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প। আপনার এই মডেল প্রকল্পটি আমি 23 থেকে 27 বছর আমি পরিশ্রম করে এই প্রকল্পটাকে আমি নানানভাবে তৈরি করে এখানে এনেছি। আপনাদের সবাইকে, বাংলার মানুষকে দাওয়াত দিচ্ছি, আপনারা ভাসানটেক পুনর্বাসন প্রকল্পে যাবেন, দেখবেন সেখানে 15,000 অ্যাপার্টমেন্ট করার জন্য যাবতীয় সব কাজ আমি করেছি। হাজার হাজার ফ্ল্যাট আমি বানিয়ে তাদেরকে হস্তান্তর করেছি। 10 সালে হাসিনা এটা সহ্য করতে পারে নাই। 10 সালে হাসিনা এসে কি করলেন? ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি আমার সাথে সরকারের যে বিনিয়োগ চুক্তি ছিল, সেই চুক্তিটা একতরফাভাবে মিথ্যা অজুহাত দিয়ে বাতিল করে দেয়। আর সেই বাতিলের পর থেকে আমার উপরে স্টিম রোলার চালানো হয়, আমাকে ঘর ছাড়া করা হয়, আমার পরিবারকে দেশ ছাড়া করা হয়, আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়, আমাকে জেলে রাখা হয়, আমাকে গুমও করা হয়েছে। এই অভিযোগগুলো আমরা সবার কাছে দিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টাও জানেন, তিনি আমাদের এই 2টি সমস্যার সমাধান করার জন্য নির্দেশ দিয়েছেন 4টি মন্ত্রণালয়কে লিখিতভাবে। আজকে 10 মাস হয়ে গেছে। ভূমি মন্ত্রণালয় 7 সদস্যের একটা কমিটি তৈরি করেছিল বস্তিবাসীদের এই সমস্যার ব্যাপারটায়, কিন্তু 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। তারা কিন্তু আজকে 7 মাস পার হচ্ছে, তারা রিপোর্ট দেয়নি। তাই তাদের জন্য আমাদের মেসেজ, আগামী 72 ঘন্টার মধ্যে হাসিনা যে চুক্তি বাতিলের আদেশ দিয়ে গেছেন সেটা প্রত্যাহার করতে হবে। আর যদি সেটা প্রত্যাহার না করেন, আপনাদের দায়িত্ব আমরা নেব না। আপনারা অবাঞ্ছিত হবেন এবং এই মন্ত্রণালয়ের যারা দায়ী, সচিব থেকে শুরু করে উপদেষ্টা, আপনাদের বিরুদ্ধে আমরা আরও কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। আপনারা ঘরে যাওয়া বন্ধ করেন। আমরা রাজপথে যেমন থাকি, আপনার বউ বাচ্চা ফালায় রেখে আপনি রাজপথে থাকেন আমাদের পাশে, তাইকে আমাদের কথা শুনেন। আমাদের দোষটা কোথায়? সাংবাদিকদের সামনে বলেন, আপনারা মুখ খুলেন। আমরা যদি দোষী হই, আমরা এই কাফনের কাপড় পরেছি, আমাদের গুলি করে মেরে ফেলবেন। আর আপনারা যদি দোষী হন, সেটার দায়ভার এই দেশের মানুষকে নিতে হবে। আমরা এরকম প্রশাসন দিয়ে দেশের মানুষের আর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না। তাই আজকে কথা উঠেছে, আমাদেরকে আন্দোলনের বিকল্প নাই, আমাদেরকে আন্দোলন সংগ্রাম করেই নিতে হবে। আমি এই পবিত্র শহীদ মিনারে দাঁড়িয়ে বলছি, আপনাদের সবাইকে স্মরণ করার জন্য বলছি, এই শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে হবে। এদের আত্মত্যাগকে স্মরণ করে আমাদেরকে দেশ গড়তে হবে। তাই আমি সর্বশেষ আগামীতে এই 72 ঘন্টা যে সময়সূচি দিয়েছি, সেটা তারা পালন না করলে আমার পক্ষ থেকে, বস্তিবাসীদের পক্ষ থেকে আমরা আগামী সোমবার শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি করব। শাহবাগ চত্বরে আমরা অবস্থান কর্মসূচি করব। প্রশাসনকে বলে রাখলাম, আপনারা তার নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করবেন। মনে রাখবেন, আমাদের গায়ে যদি একটা আঁচড় হয়, সারা বাংলাতে আগুন জ্বলবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সকল বস্তিবাসীরা তখন আইন অমান্য কার্যক্রম শুরু করবেন। তখন আর কোনো আইন বলে কিছু থাকবে না। তখন আমাদের আইন আমাদের হাতে তুলে নিতে হবে। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে সহযোগিতা করুন। দীর্ঘদিনের আমাদের কষ্ট আমরা আপনাদের সামনে বলতে চাই, আমরা আপনাদেরকে জানাতে চাই, এবং আপনারাও আমাদের পাশে থাকুন।